শহরের উঁচু এক স্তম্ভে হ্যাপি প্রিন্সের মূর্তিখানা দাঁড়িয়েছিল। পুরো শরীর সোনার পাতে মোড়া, চক্ষু জোড়ায় নীল কান্তমণি। তলোয়ারের খিলানে শোভা পাচ্ছিল বিরাট এবং উজ্জ্বল লাল রঙের এক রুবি। এক কথায় ভাস্কর্যের উর্বর এক নিদর্শন। তাছাড়া সেই শহরে হ্যাপি প্রিন্সের কথা লোকের মুখে মুখে ঘুরে বেড়াত। কোনো বাচ্চা চাঁদের জন্য বায়না ধরে কেঁদে কোকিয়ে উঠলে মা তাকে বলতো, কাঁদে না বাচ্চা, একদম কাঁদে না, তুমি আমার হ্যাপি প্রিন্স। আর জানো না, হ্যাপি প্রিন্স কাঁদার কথা স্বপ্নেও ভাবতো না। এক রাতে সেই শহরে ছোট্ট এক চড়াই উড়ে এলো। তার বন্ধুরা অনেক আগেই মিশরের দিকে উড়ে গেছিল। এই চড়ুইটি পিছিয়ে পড়েছিল। সে ভাবল রাতটুকু শহরেই কাটিয়ে দেবে। এদিক সেদিক তাকিয়ে হ্যাপি প্রিন্সের মূর্তিখানা চড়াইয়ের বড় মনে ধরল। উড়ে গিয়ে বসলো পায়ের কাছে। এখানেই থাকি বরং, হাওয়া বাতাসও পাওয়া যাবে, আবার নিরাপদও হবে জায়গাটা। তাছাড়া সোনার বিছানায় থাকবো, আমার ব্যাপার স্যাপারই আলাদা। বহু দূর থেকে উড়ে এসে চড়াই ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিল। ডানায় মুখ গুঁজে ঘুমাতে যাবে। হঠাৎ এক ফোঁটা জল পড়ল তার গায়ে। বিস্ময়ে আকাশের দিকে তাকালো চড়াই। এ কি কাণ্ড! আকাশে একটুও মেঘ নেই, পরিষ্কার ধবধবে আকাশ, তবুও বৃষ্টি পড়ছে। উফ, বিরক্তিকর। এদিক ওদিক তাকিয়ে চড়াই ফের ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিল। আবার তার গায়ে এক ফোঁটা জল পড়ল। এবার চড়াই ভীষণই ক্ষেপে গেল। এ কি মূর্তি রে বাবা! যদি সামান্য বৃষ্টি না আটকাতে পারে, তাহলে লাভ কি এসব মূর্তি টুর্তির? দূর, আমি বরং অন্য কোনো চাউনি খুঁজি। কেলেঙ্কারির এক শেষ, দুদণ্ড ঘুমোতে অবধি দেবে না। ওড়ার জন্যই ডানা মেলছিল চড়াই। আচমকা আর এক ফোঁটা জল পড়তেই মূর্তির মুখের দিকে তাকালো। এ কি, হ্যাপি প্রিন্সের চোখের কোণায় জল, ছলছল করছে দুটো চোখ। ভীষণ মায়া হলো চড়াইয়ের। কে তুমি? আমি হ্যাপি প্রিন্স। তাহলে তুমি কাঁদছো কেন গো? আমায় তো পুরোই ভিজিয়ে দিলে। জানো তো, আমি যতদিন বেঁচে ছিলাম আমার তো হৃদয় ছিল, কিন্তু কান্না কি জিনিস আমি জানতাম না। আমি যে প্রাসাদে থাকতাম, দুঃখ কষ্টের সেখানে কোনো প্রবেশাধিকারই ছিল না। প্রাসাদের বাইরে যে বাগান, তা ঘেরা ছিল উঁচু উঁচু পাঁচিল দিয়ে। খিড়কি থেকে সিংহদুয়ার পেরিয়ে যে একটা দুনিয়া আছে, আমি তার কিচ্ছুটি জানতাম না। সবাই আমায় হ্যাপি প্রিন্স বলে ডাকতো। সত্যি আমি কত সুখে ছিলাম। তারপর বিধাতার লিখনে একদিন মৃত্যু এসে স্পর্শ করলো আমায়। মৃত্যুর পর এরা আমাকে এত উঁচু একটা স্তম্ভে দাঁড় করালো। এখান থেকে আমি শহরের সমস্ত দারিদ্র্য, দৈন্য, দুর্দশা, কদর্যতা দেখতে পাই। যদিও এখন আমার হৃদয় প্রাণ নেই, এ হৃদয় সীসার তৈরি, তবুও এ দুর্দশা দেখে কেঁদে ফেলি। নিজেকে সামলাতে পারি না বন্ধু, কিছুতেই সামলাতে পারি না। পুরোটা সোনা দিয়ে তৈরি না? না, যাগ্গে শোনো না, অনেক অনেক দূরে পথের ধারে এক ঘুপচি ঘর আছে, যার একটা জানলা খোলাই থাকে। সেই জানলা দিয়ে আমি দেখতে পাচ্ছি একজন মহিলা টেবিলে থম মেরে বসে আছে। তার দুটো হাতই জীর্ণ এবং রক্তিম, সূঁচের ছিদ্র ভরা। তবুও সে এক রানীর জন্য সুন্দর গাউন বুনছেন। ওদিকে বিছানায় তার ছেলে অসুস্থ, কেঁদে কেঁদে হয়রান। ছেলের গায়ে ধুম জ্বর। শোনো না বন্ধু, আমার পা যে এই স্তম্ভে আটকানো, আমি যে চলতে পারবো না। কিন্তু তোমার তো ডানা আছে, আমার তরোয়ালের খিলান থেকে রুবি নিয়ে উড়ে যাও তুমি। কিন্তু আমার বন্ধুরা যে আমার জন্য মিশরে অপেক্ষা করছে। তুমি আর একটা রাত আমায় দিতে পারো না বন্ধু? দেখো আমি নিরুপায়, ছেলেটি তৃষ্ণার্ত, তার মা কাঁদছে। বেশ, তোমার কথা আমি রাখবক্ষণ,
আমি তোমার কাজটা করে দেব, ঠিক আছে? ধন্যবাদ চড়াই বন্ধু, অনেক অনেক ধন্যবাদ তোমায়। তারপর চড়াই তরোয়ালের খিলান থেকে রুবিটা ঠোঁটে তুলে নিয়ে উড়ে চলল সেই তৃষ্ণার্ত ছেলেটার ঘুপচি ঘরের দিকে। গিয়ে দেখল জ্বরে ছেলেটি অচৈতন্য হয়ে পড়ে আছে। কাঁদতে কাঁদতে তার মাও ঘুমিয়ে পড়েছে। তার মায়ের হাতের কাছে রুবিটা রাখল সেই চড়াইটা। তারপর তার ছোট্ট দুটো ডানা দিয়ে অসুস্থ ছেলেটার মাথার কাছে বাতাস করতে শুরু করল। তৃপ্তিতে ছেলেটা চেয়ে দেখল চড়াইয়ের দিকে। চড়াই ফের উঠতে শুরু করল শহরের উদ্দেশ্যে। সকাল হতেই সে হ্যাপি প্রিন্সকে বিদায় জানাতে উদ্যত হল। হ্যাপি প্রিন্স, তবে এবার আমি যাই। যাবে তো বন্ধু, নিশ্চয়ই যাবে, কিন্তু আরো একটা রাত তুমি কি আমায় দিতে পারো না? না, আমার বন্ধুরা যে আরো খানিকটা এগিয়ে যাবে গো। আমাকে যে অনেক দূরে যেতে হবে। কিন্তু আমি যে একজন চিত্রশিল্পীকে দূর সমুদ্র তটে কান্নায় ভেঙে পড়তে দেখছি। সে ক্ষুধার্ত, কিন্তু খাবার কেনার সামর্থ্য তার নেই। সে আঁকতে চায়, কিন্তু রং কেনার সামর্থ্য তার নেই। আমরা কি তাকে সাহায্য করতে পারি না? বেশ, আমি তবে আরো এক রাত থাকবো। বলো, তার জন্য কি করতে পারি? আমি কি আরেকটা রুবি নিয়ে যাব? হ্যাঁ, এই চোখ জোড়াই সম্বল। তবে ওগুলোও দুর্মূল্য নীলকান্ত মণির। ভারত থেকে বহু যুগ আগে আনা হয়েছিল। তুমি বরং একখানা চোখ খুবলে নাও, দিয়ে আসো তাকে। সে যদি জহুরির কাছে বিক্রি করে অনেক দাম পাবে। খাবার কিনতে পারবে, রং কিনতে পারবে, মনের সুখে আঁকতে পারবে। না হ্যাপি প্রিন্স, তা হয় না। কি করে আমি তোমার একখানা চোখ খুবলে নি বলো? বন্ধু, ছেলে মানুষই করো না, যা বলছি করো। এটুকুই তো আমি করতে পারি, বলো, তাই না? চড়াই হ্যাপি প্রিন্সের একখানা চোখ খুবলে নিয়ে উড়ে চলল সমুদ্র তটের দিকে। সেখানে গিয়ে দেখল কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছে সেই চিত্রশিল্পী। নীলকান্ত মণিখানা রাখল তার হাতের কাছে। একটা বড় ঢেউ এগিয়ে আসার আগেই চিত্রশিল্পী নীলকান্ত মণিখানা দেখতে পেল। সঙ্গে সঙ্গে হাতে তুলে নিল। পেয়েছি পেয়েছি, বাঁচার রসদ আমি পেয়েছি অবশেষে। আঁকার রসদ আমি পেয়েছি। উফ, কি যে ভালো লাগছে। রং কিনে মনের সুখে আঁকতে পারবো এবার। চড়াই আবার উড়ে চলল হ্যাপি প্রিন্সের কাছে। এবার সে বিদায় জানিয়েই উড়ে যাবে। হ্যাপি প্রিন্স, এখন তবে আমায় বিদায় দাও। আমি এবারের মতো আসি। ভালো থেকো বন্ধু। বন্ধু বন্ধু, আর একটা রাত। বায়না করো না হ্যাপি প্রিন্স, আর সম্ভব নয়। কিন্তু চেয়ে দেখো, চৌমাথার কাছে একটি মেয়ে দেশলাই বিক্রি করছে। তার অনেকগুলো দেশলাই পড়ে নষ্ট হয়ে গেছে। সে যদি বাড়িতে টাকা নিয়ে যেতে না পারে, তার বাবা তাকে মারবে। তাই তো সে রাস্তায় বসে কাঁদছে। দেখো, পায়ে জুতো নেই, মোজা নেই, গায়ে সোয়েটার নেই, মাথায় টুপি নেই। দোহাই তোমার, আমার অন্য চোখটাও খুবলে নাও। মেয়েটাকে দিয়ে এসো ওই নীলকান্তমণি, তাহলে আর তার কোনো দুঃখই থাকবে না। বেশ, আমি আর একটা রাতই থাকবো, কিন্তু এই শেষ রাত। কিন্তু তোমার আরেকটা চোখ খুবলে নিতে আমি পারবো না। তুমি যে তাহলে অন্ধ হয়ে যাবে হ্যাপি প্রিন্স। এই চোখ নিয়ে কি বা দেখছি আমি? কি বা দেখার আছে? তুমি আমার কথা শোনো, যা বলছি করো। চড়াই অনিচ্ছা সত্ত্বেও হ্যাপি প্রিন্সের আর একটা চোখও খুবলে নিল। সেই নীলকান্ত মণি দিয়ে এলো মেয়েটার হাতে। ওমা, কি চকচকে পাথর, কি ভালো দেখতে। আনন্দে মেয়েটা নীলকান্ত মণি নিয়ে বাড়ির দিকে দৌড়ালো। চড়াইও ফিরে এলো হ্যাপি প্রিন্সের কাছে। তুমি যে এখন অন্ধ হ্যাপি প্রিন্স, আমি তাই এবার থেকে তোমার কাছেই থাকবো, আর কোথাও যাব না। না বন্ধু, এবার যে তোমায় মিশরে যেতে হবে, তোমার বন্ধুদের কাছে। না না, তা হবে না। আমি তোমার পায়ের কাছে ঘুমালাম,
আর কোথাও যাব না। পরদিন থেকে চড়াই হ্যাপি প্রিন্সের কাঁধে বসে থাকে আর শহরে কি ঘটছে ধারা বিবরণীর মতো তাকে শোনায়। অজস্র কথা তার, যেন ফুরোতেই চায় না। চড়াই বিরাট এই শহরে উঠতে উঠতে দেখল ধনীরা আরো বিশাল বিশাল ইমারত বানাচ্ছে, আর সেই সব ইমারতের ফটকের কাছে জমা হচ্ছে ভিখারির ভিড়। সে শহরের অলিগলি ঘুরে শুধু ক্ষুধার্ত শিশুর ফ্যাকাশে মুখই দেখতে পেল। খিদের জ্বালায় ছটফট করছে তারা। সে ফিরে এসে হ্যাপি প্রিন্সকে সমস্ত কিছু বিস্তারিত বলল। আমার গায়েও যে সোনার পাত, কি হবে এসব? তুমি বরং অল্প অল্প করে খুলে নাও, এগুলো দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও। আস্তে আস্তে হ্যাপি প্রিন্সের গায়ের সোনার পাতও কমতে শুরু করল। মূর্তিখানা ক্রমশ জীর্ণ হয়ে উঠছিল। শীত বাড়তে শুরু করল, তুষারে ঢেকে গেল চারিদিক। ছোট্ট চড়াই শীতের এ তীব্র প্রবাহ সহ্য করতে পারছিল না। তবুও কিছুতেই সে হ্যাপি প্রিন্সকে ছেড়ে গেল না। সে যে হ্যাপি প্রিন্সকে বড় ভালোবেসে ফেলেছিল। তবে চড়াই বুঝতে পেরেছিল মৃত্যু নিশ্চিত। একদিন প্রচণ্ড শীতে চড়াই আর ডানা ঝাপটাতে পারল না। ঝপ করে পড়ে গেল মূর্তির পায়ের কাছে। ঠিক সেই মুহূর্তেই একটা ফাটলের শব্দ শোনা গেল। আসলে তুষারপাতের ফলে হ্যাপি প্রিন্সের সীসার হৃদয় দুটুকরো হয়ে গিয়েছিল। পরদিন মৃত চড়াই পাখিটার জায়গা হল আস্তাকুড়, আর জীর্ণ হ্যাপি প্রিন্সের মূর্তি বিশ্রী দেখাচ্ছিল বলে নামিয়ে আনা হলো। ঠিক হলো চুল্লিতে গলিয়ে ফেলা হবে। তবে মূর্তিটা চুল্লিতে গলাতে গিয়েও একটা সমস্যা দেখা দিল। সীসার হৃদয় তো সহজে গলবে না, তাই সেটাও আস্তা কুঁড়ে ফেলে দেওয়া হলো মৃত চড়াইয়ের পাশে। তারপর একদিন ঈশ্বর তার দূতকে হুকুম দিলেন, যাও, শহরের সবচেয়ে মূল্যবান দুটো জিনিস আমায় এনে দাও। দূত ঈশ্বরের কাছে সেই সীসার হৃদয় আর মৃত চড়াইটাকে নিয়ে গেল। ঈশ্বর প্রসন্ন হলেন। বাহ, ঠিক জিনিসগুলোই বেছে এনেছ। স্বর্গের এই নন্দন কাননে ছোট্ট চড়াই এবার থেকে গান গেয়ে বেড়াবে, আর এই উদার হৃদয়ের হ্যাপি প্রিন্সের কথা ছড়িয়ে পড়বে দিকে দিকে। ঈশ্বরের আশীর্বাদ হেতু তাই হল। চড়াই আর হ্যাপি প্রিন্স স্বর্গে গিয়েও কাছাকাছি থেকে গেল, যেমনটা তারা ছিল শহরের তীব্র শীতে।